Hi Shahid, I hope you are well. Also, I am fine by the grace of Almighty Allah. তুমি অনেকগুলা রিকোয়েস্ট করছিলা যে ভাইয়া গ্যালভানিক সেলের কনসেপ্টটা একটু যদি বোঝাতেন, তো তারই জন্য আজকে আমরা গ্যালভানিক সেলটাই পড়ব। তো গ্যালভানিক সেলের তিনটা নাম আছে। গ্যালভানিক সেল তিনটা নামে পরিচিত। ফার্স্ট ওয়ান ইজ ড্যানিয়েল সেল, সেকেন্ড ওয়ান ইজ ভোল্টাইক সেল, এন্ড লাস্ট ওয়ান ইজ গ্যালভানিক সেল। তো গ্যালভানিক সেল পড়ার জন্য আগে গ্যালভানিক সেলের সংজ্ঞাটা জানতে হবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গ্যালভানিক সেল? তো আমরা এটা উপরে লিখে রাখি যেহেতু এটা আজকের টপিক। গ্যালভানিক বা ভোল্টাইক অর ড্যানিয়েল সেল, এটা হচ্ছে টপিকস, এই জন্য এটা উপরে লিখে রাখলাম। তো আমি কি বলছিলাম যে প্রথমে এর ডেফিনেশন জানতে হবে। এটা একটা সেল, তো এই সেলের কাজ কি রসায়নিক। তো বইয়ের সংজ্ঞা অনুযায়ী যে কোষের মাধ্যমে রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তাকেই গ্যালভানিক সেল বলা হয়ে থাকে। তো সংজ্ঞাটা বই থেকে তুমি দেখে নিবে আশা করি। আর হচ্ছে গিয়ে প্রথমে আমরা পূর্ণাঙ্গ একটা চিত্র দেখব গ্যালভানিক সেলটা কেমন হয়ে থাকে এবং কি কি উপাদান সেখানে ব্যবহার করা হয়ে থাকে। তো লেটস ড্র আ কমপ্লিট ফিগার অফ গ্যালভানিক সেল। এর জন্য আমাদের দুইটা পাত্রের দরকার হবে। দুইটা পাত্র নিলাম। প্রথম পাত্রে জিঙ্ক সালফেট এর জলীয় দ্রবণ নিলাম এবং দ্বিতীয় পাত্রে কপার সালফেটের জলীয় দ্রবণ নিলাম। অ্যাকুয়াস দ্বারা জলীয় দ্রবণ বোঝায়। তো জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ নিলাম। জিঙ্ক সালফেট এবং কপার সালফেট উভয় কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর কাজ হচ্ছে এরা জলীয় দ্রবণে গিয়ে আয়নে পরিণত হবে। তো জিঙ্ক সালফেট থেকে আমরা কোন দুটি আয়ন পাবো? ফার্স্ট অফ অল পাবো জিঙ্ক 2+ এবং সালফেট আয়ন SO4 2- জিঙ্ক 2+ এবং সালফেট আয়ন। জাস্ট দুইটা আমি ভাঙে দেখালাম জায়গার স্বল্পতার কারণে। ঠিক অনুরূপভাবে কপার সালফেট এর জলীয় দ্রবণে আমরা দুটো আয়ন পাবো। একটা হচ্ছে কপার 2+ আর একটা হচ্ছে সালফেট আয়ন SO4 2- কপার 2+ আর হচ্ছে সালফেট আয়ন SO4 2-। এবার জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের একটা দণ্ড নিব, ঠিক তেমনি কপার সালফেট দ্রবণে কপারের একটা দণ্ড নিব এবং উভয় দণ্ডকে একটি কন্ডাক্টিভ কেবল তথা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করব এবং এই কন্ডাক্টিভ কেবলের মাঝখানে একটা বৈদ্যুতিক বাল্ব দিব। আমি কিন্তু বলে দিচ্ছি যে বৈদ্যুতিক বাল্ব হোক, জিঙ্ক দণ্ড হোক, কপার দণ্ড হোক, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ কিংবা কপার সালফেটের জলীয় দ্রবণ যাই হোক না কেন, এদের জাস্ট আমরা দেখবো যে এরা মানে এই একটা কমপ্লিট গ্যালভানিক সেলে কোন কোন ধরনের ইকুইপমেন্টগুলো ব্যবহার হয়ে থাকে। তো আরেকটা জিনিস বাকি আছে যেটা মোস্ট ইমিডিয়েট ইন দিস ফিগার, এটা ছাড়া এটা দীর্ঘক্ষণ চলবে না, সেটা হচ্ছে একটা লবণ সেতু। এটা একটা মূলত ইউ আকৃতির কাঁচনল যার প্রান্তে তুলা ও আগার আগার নামক আঠালো পদার্থ ঢুকিয়ে এদের প্রান্ত দ্বয় বন্ধ করে দেওয়া হয় এবং এই কাঁচনলের ভিতরের অংশে থাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন হতে পারে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং হতে পারে অ্যামোনিয়াম ক্লোরাইড এটসেট্রা এটসেট্রা। তো আমরা পটাশিয়াম ক্লোরাইড নিলাম। যেহেতু এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তো এই দুটো আয়ন প্যারা, একটা হচ্ছে ক্লোরাইড আয়ন আর একটা হচ্ছে পটাশিয়াম আয়ন। ক্লোরাইড আয়ন আর হচ্ছে পটাশিয়াম আয়ন, এটা একটা জলীয় দ্রবণ। তো এই জলীয় দ্রবণে আমরা দেখতে পাচ্ছি একটা কমপ্লিট গ্যালভানিক সেল। এই কমপ্লিট গ্যালভানিক সেলের কি কি উপাদান থাকে যদি দেখি আমরা, ফার্স্টে পাবো জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ, আবার কপার সালফেটের জলীয় দ্রবণ, তারপর পাবো একটা লবণ সেতু, একটা বৈদ্যুতিক বাল্ব, একটা জিঙ্ক দণ্ড, একটা কপার দণ্ড এবং কি একটা কন্ডাক্টিভ কেবল যেটা এই দুই পাত্রের মধ্য দিয়ে ইলেকট্রনের ফ্লোটাকে বজায় রাখতেছে। তো এই সকল উপাদানই মূলত আমরা একটা গ্যালভানিক সেলে দেখতে পাবো এবং এদের প্রত্যেকেরই কাজ কি তা এখন আমরা দেখব। তো মুছে দিই আমরা। এই প্রক্রিয়াটাকে বোঝার জন্য আমরা চারটা সেগমেন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল ফার্স্ট সেগমেন্টে কি থাকবে? ফার্স্ট সেগমেন্টে একটা জিঙ্ক দণ্ড নিব। তো এই জিঙ্ক দণ্ডটাকে একটা কন্ডাক্টিভ কেবলের সাথে আর কপার সালফেট এর দ্রবণ নিব, জলীয় দ্রবণ অ্যাকুয়াস।
কপার সালফেট জলীয় দ্রবণ, এটা একটা তীব্র তড়িৎ বিশেষ পদার্থ। তো দুইটা আয়ন পাওয়া যাবে, একটা হচ্ছে কপার 2+ আর একটা সালফেট আয়ন, কপার 2+ এবং সালফেট আয়ন। ওকে, এটা হচ্ছে জিঙ্ক একটা দ্বন্দ্ব। তো আমরা যদি কপার এবং জিঙ্কের অবস্থান দেখতে যাই, কোথায়? ধাতুর সক্রিয় স্টেজে। জিঙ্কের অবস্থান কপার ধাতুর উপরে। তো জিঙ্কের অবস্থান কপার ধাতুর উপরে হয়ে থাকায় এর সক্রিয়তা বেশি এবং কি এ কপার অপেক্ষা বেশি তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে জারিত হতে চাইবে, আর অন্যদিকে কপার ধাতু ওই ত্যাগিত ইলেকট্রন দুটি গ্রহণ করে বিজারিত হতে চাইবে। তো আমরা কি দেখতে পাচ্ছি? ইলেকট্রন ছাড়তেছে কি জিঙ্ক এবং ইলেকট্রন গ্রহণ করতেছে কপার। সরি, আমি কন্ডাক্টিভ কেবলটা মুছে দিয়েছি মনে হয়। এই কন্ডাক্টিভ কেবল অবশ্যই দিতে হবে, নাহলে তো এই যে দুইটা ইলেকট্রন ছাড়বে এরা কেমনে গ্রহণ করবে? মনে করো এই যে দুইটা ইলেকট্রন যাচ্ছে, এই যে যাচ্ছে একটা ইলেকট্রন এন্ড দুইটা ইলেকট্রন। ইলেকট্রনের ফ্লো মানে বিদ্যুতের ফ্লো, আর বিদ্যুতের ফ্লো মানে বাতি জ্বলবে। এই যে এই দুইটা ইলেকট্রন আসতেছে কোথায়? এই দ্রবণে কপার 2+ আয়নটা জিঙ্কের ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হচ্ছে। এখন জিঙ্ক দণ্ড ত্যাগ করতেছে, এ গ্রহণ করতেছে। তো আমরা কি জানি ইলেকট্রনের জারণ হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, আর অন্যদিকে ইলেকট্রনের গ্রহণ হচ্ছে পরমাণুর বিজারণ। তো কার জারণ হচ্ছে? জিঙ্কের। আবার আমরা জানি কি জারণ বিজারণ একটা সম্পূর্ণ যুগপৎ বিক্রিয়া। জারণ হচ্ছে ওই বিক্রিয়াটির একটা অর্ধাংশ এবং বিজারণ হচ্ছে ওই বিক্রিয়াটির অপর অর্ধাংশ। তো আমরা কি বলতে পারি? জিঙ্ক একটি অর্ধজারণ বিক্রিয়া এবং এটা হচ্ছে কপারের অর্ধবিজারণ বিক্রিয়া। দুইটা বিক্রিয়া সম্পূর্ণ করে একটা জারণ বিজারণ কিংবা যুগপৎ বিক্রিয়া পাওয়া যায়। তো জিঙ্কের কি অর্ধজারণ বিক্রিয়া। সাহিত্য তুমি এগুলোর সাথে নোট করে ফেলো অবশ্য। আমার লেখা খারাপ, তবে আশা করি তোমার বুঝতে অসুবিধা হবে না। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে স্টেবল হবে, মানে স্থিতিশীল হবে। কি হবে? জিঙ্ক 2+ এ পরিণত হবে। অন্যদিকে কপারের বিজারণ। বিজারণ বলতে এখানে অর্ধ বিজারণ, আমি অর্ধ শব্দটা লিখতে পারিনি। এই দুইটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? কপার ধাতু বা পরমাণুতে। এখন দেখো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এটা তাদের অর্ধবিজারণ বিক্রিয়াটা। এইখানে দুইটা প্রবলেম দেখা দিচ্ছে নতুন করে। প্রবলেম নাম্বার 1, জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে এ তো জিঙ্ক 2+ এ পরিণত হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এ। তো এখন এই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এ যদি পরিণত হয়ে থাকে, তো এই জিঙ্ক 2+ তো হচ্ছে ধাতব আয়ন, কোনো ধাতু না। যদি সে ধাতু হতো তো ওই ধাতুর সাথেই মানে জিঙ্ক অন্য একটা জিঙ্ক ধাতুর সাথে যুক্ত হতে পারতো ধাতব বন্ধনের নিয়ম অনুযায়ী। যেহেতু এ একটা ধাতব আয়ন এবং এ একটা ধাতু, তাহলে তারা পরস্পরের সাথে যুক্ত হতে পারে না ধাতব বন্ধনের নিয়ম অনুযায়ী। তো আমাদের এখানে একটা সিস্টেম করতে হবে যাতে এই জিঙ্ক আয়নটা একটা স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়। অন্যদিকে এদিকে আরেকটা সমস্যা হচ্ছে কপার 2+ আয়নের। কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন জিঙ্ক থেকে গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হচ্ছে বা কপার পরমাণুতে। আর আমরা জানি যে পরমাণু তো দ্রবণে বিচ্ছিন্নভাবে থাকতে পারে না, এর জন্য কিছু একটা দরকার। কি দরকার? এখন ওই জিনিসটাই দেখবো আমরা। এটা হচ্ছে নাম্বার 1 সেগমেন্ট। আমরা এবার সেগমেন্ট 2 এ যাব। এখানে দুইটা প্রবলেম পাইলাম সেগমেন্ট 1 এ। এই সেগমেন্ট 1 এর দুইটা প্রবলেম সলভ করব আমরা সেগমেন্ট 2 এ। আশা করি তুমি এগুলো নোট করতে সম্ভব করিও, কারণ পরে বুঝতে হয়তো অসুবিধা হবে। আর তুমি আমাকে নোট করবা, সমস্যা নেই। সেগমেন্ট 2 প্রথম চিত্রটা আঁকবো, জাস্ট এখানে আমরা সমাধানটা করব। প্রথম সেগমেন্টে যে সমস্যাগুলো ছিল তার সমাধান। এটা হচ্ছে কপার সালফেট জলের দ্রবণ, মানে অ্যাকুয়াস, বুঝছো? তো কপার 2+ SO4 2-, কপার 2+ SO4 2-। অন্যদিকে জিঙ্ক দণ্ড। তো এখন এই যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে জিঙ্ক 2+ এ পরিণত হলো, এর কি ব্যবস্থা করা যায়, কি সমাধান করা যায়, তোমার কি মনে হয়? আমরা যদি এখানে একটা জলীয় দ্রবণ নিয়ে আসি, কার নিয়ে আসবো? এর আগে চিত্রটাতে তুমি দেখছিলে যে জিঙ্ক সালফেট ছিল, তো জিঙ্ক সালফেটে নিয়ে নেবো। কেন নিব তোমার বলতেছি। জলীয় দ্রবণ, তো জিঙ্ক সালফেট জলীয় দ্রবণ কি দিবে? যেহেতু এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ, জিঙ্ক 2+ এবং জিঙ্ক সালফেট আয়ন দিবে। জিঙ্ক 2+ এবং সালফেট আয়ন, জিঙ্ক 2+ এবং সালফেট আয়ন। আচ্ছা দিল।
তাহলে এখন এই জিঙ্ক 2 প্লাস এখানে নতুন করে যে জলীয় দ্রবণটা দেয়া হলো তাতে সংযুক্ত হতে পারতেছে, সে একটা স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হচ্ছে। তো ফার্স্ট যে প্রবলেমটা ছিল জিঙ্ক 2 প্লাস কোথায় থাকবে সেটা সমাধান হয়ে গেল। এবার সেকেন্ড ওয়ান, যে কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে যে কপার ধাতুতে পরিণত হচ্ছে, এ কোথায় যাবে? আমরা এর আগে বলছি যে ধাতুগুলো ধাতুর সাথে সংযুক্ত হতে পারে ধাতব বন্ধনের নিয়ম অনুযায়ী। তাহলে যদি আমরা এখানে একটা ধাতু নিয়ে আসি, মানে দণ্ড, তাহলে কপার ইজিলি ধাতুর সাথে যুক্ত হয়ে ধাতব দণ্ডে একটা সুস্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে। তো আমরা একটা কপার দণ্ড নিয়ে এখানে কপার দণ্ড, কিসের দণ্ড? কপার। যেই কপার গুলো দুটি ইলেকট্রন গ্রহণ করে কপারের পরমাণুতে পরিণত হতো, এখন সে এই নতুন যে কপার ধাতুটা দেখাবো তাতে সংযুক্ত হয়ে ধাতব বন্ধন তৈরি করবে। মনে করো এই যে এইভাবে এর গায়ে লেগে থাকবে কপার, যেগুলো দুটো ইলেকট্রন গ্রহণ করছিল এভাবে লেগে থাকবে, ঠিক আছে? তো প্রথম সমস্যার সমাধান হলো, দ্বিতীয় সমস্যার সমাধান হলো, এবং এখানে একটা বিষয়, এটা তো দিতেই হবে অবশ্যই, কারণ ইলেকট্রনের ফ্লো লাগবে। ইলেকট্রনের ফ্লো তো তুমি কেমনে দিবা, মানে ইলেকট্রনের প্রবাহ যে হবে এটা তো একটা মাধ্যম থাকতে হবে। এর মাধ্যম হচ্ছে কন্ডাক্টিভ কেবল বা পরিবাহী তার, এবং পরিবাহী তারের মধ্যে একটা বৈদ্যুতিক বাল্ব সংযুক্ত করতে হবে অবশ্যই, কারণ তোমাকে তো জানতে হবে যে বিদ্যুৎ যাচ্ছে কিনা। তো কয়টা করে ইলেকট্রন যাচ্ছে? একটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন করে যাচ্ছে, এই যে যাচ্ছে, যাই এখানে আসতেছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হচ্ছে। কপার ধাতু কপার বন্ডের সাথে যুক্ত হয়ে ধাতব বন্ধনে যুক্ত হয়ে এভাবে মোটা আকৃতি তৈরি করতেছে। তো এখন দেখো দেখি মূলত হচ্ছে কি, এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হচ্ছে, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হচ্ছে। এই ধাতু নতুন করে যে ধাতু সংযুক্ত হলো তার সাথে যুক্ত হয়ে ধাতুতে পরিণত হয়ে মোটা করতেছে এর আকৃতিটা। তো এখন সমস্যা হচ্ছে এখানে জিঙ্ক 2 প্লাস আয়ন দিতেই যাচ্ছে দিতেই যাচ্ছে দিতেই যাচ্ছে, কে? জিঙ্ক। আর অপর দিকে এ দুইটা ইলেকট্রন নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার ফলে একসময় কি হবে, এখানে এত পরিমাণ জিঙ্ক 2 প্লাস আয়ন চলে আসবে, এত পরিমাণ যে এই যে ইলেকট্রন দুটো যাচ্ছিল তার ওই দিকে যাবে না। কেননা এই ইলেকট্রনগুলো এখন এই দিকে আকর্ষিত হবে, এই দিকে আকর্ষিত হবে। মানে আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো এই যেহেতু এখানে অনেকগুলো পজিটিভ চার্জ আছে, তো এই যে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, এই দিক কেন যাবে? এই দিক না গিয়ে সে এখন এদিকে আসতে চাইবে, মানে সে এখন এই ইলেকট্রন গুলো এদিকে আসতে চাইবে, ওইদিকে যেতে যাবে না। আর আমরা কি জানি, এবার দিয়ে যদি কোনো ইলেকট্রনের ফ্লো না থাকে, মানে ইলেকট্রনের প্রবাহ যদি না থাকে, তাহলে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে না। বিদ্যুৎ প্রবাহ পাওয়ার জন্য অবশ্যই আমাকে ইলেকট্রনের ফ্লোটাকে বজায় রাখতে হবে। এখন এটা একটা সমস্যা, এই সমস্যা কেমন সমাধান করা যায়? দেখো তো এখানে জিঙ্ক 2 প্লাস বাড়ে গেছে বাড়ে গেছে বাড়ে গেছে। এই জিঙ্ক 2 প্লাস বাড়ার কারণেই কিন্তু ইলেকট্রনগুলো ওইদিকে না যায় এদিকেই যেতে যাচ্ছে, ফলে ইলেকট্রনের ফ্লোটা আটকে যাচ্ছে। ইলেকট্রনের ফ্লোটাকে বজায় রাখার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে। আর ঠিক তেমনই ভাবে আমাদের এই যে কপার সালফেটের জলীয় দ্রবণ কি হচ্ছে, কপার 2 প্লাস যে উৎপন্ন হচ্ছিল কপার সালফেট জলীয় দ্রবণ থেকে, কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়ে এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে অবশ্যই থাকতেছে কি? সালফেট আয়ন। সালফেট আয়ন থেকে যাচ্ছে। তো হচ্ছে নাকি, এখানে সালফেট আয়নের আধিক্য বেড়ে যাচ্ছে, এখানে জিঙ্ক 2 প্লাস আয়নের আধিক্য বেড়ে যাচ্ছে। জিঙ্ক 2 প্লাসের আধিক্য বেড়ে যাওয়ার কারণে দুইটা ইলেকট্রন যে ছেড়ে দিচ্ছিল এই জিঙ্ক ধাতুটা, তা আর এদিকে না যায় এদিকে আকর্ষিত হচ্ছে, কারণ আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। ফলে এই ত্যাগকৃত ইলেকট্রনগুলো এদিক না যায় ওই যে জলীয় দ্রবণে থাকা জিঙ্ক 2 প্লাস আয়নের দিকে যাচ্ছে। তো আমাদের ওইখানে একটা সমস্যা হচ্ছে, আর এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে ঋণাত্মক আয়নের আধিক্য বেড়ে যাচ্ছে। তো এই ইলেকট্রনের ফ্লোটা বজায় রাখার জন্য আমরা তৃতীয় একটা সমাধান নিব, যেটা আমরা থার্ড সেগমেন্টে দেখাবো। এবার এই চিত্রটা বুঝি, সাহিত্য তুমি অবশ্যই নোট করে নিবা, কারণ চিত্রগুলা অনেক ইম্পর্টেন্ট, কারণ চিত্রগুলি তোমাকে বেসিক সম্বন্ধে নলেজ দিবে। তো থার্ড সেগমেন্টটা আঁকার জন্য আমার আগে সেকেন্ড চিত্রটা আঁকাতে হবে। সেকেন্ড চিত্রটা কি ছিল? জিঙ্ক সালফেট একটা জলীয় দ্রবণ ছিল এবং কপার সালফেট একটা জলীয় দ্রবণ ছিল, তোমার লাগবে না। জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ এবং কপার সালফেটের জলীয় দ্রবণ, ঠিক আছে? এটাতে জিঙ্ক সালফেট ছিল, এখানে ছিল জিঙ্ক দ্রবণ। তাহলে জিঙ্ক 2 প্লাস অন্যদিকে এখানে কি উৎপন্ন হবে এটাকে বলছি না, যে কপার 2 প্লাস এবং সালফেট আয়ন উৎপন্ন হবে, কারণ এটা তীব্র তড়িৎ বিশ্লেষণ অর্থ কি হবে, সালফেট আয়ন।
হচ্ছে কপার 2 প্লাস আয়ন উৎপন্ন করে। এখন এটাতে কি সংযুক্ত করতে হবে, কপারটা আর এটাতে জিঙ্ক পাবে, এই দুটাকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করতে হবে এবং কি এখানে একটা ইলেকট্রিক বাল্ব থাকবে। ওকে, ইলেকট্রনটা কি হয়ে যাচ্ছে, এই যে একটা দুইটা। তো এবার এখানে কি ছিল, জিঙ্ক প্লাসের আধিক্য হয়েছিল আর এদিকে হচ্ছে সালফেট আয়নের আধিক্য হয়েছিল। এই জিঙ্ক প্লাসের আধিক্য এবং সালফেট আয়নের আধিক্যের সমাধান করতে আমরা একটা সল্ট ব্রিজ ব্যবহার করব। এটা একটা কাঁচের নল যেটাতে চার প্রান্ত দিয়ে তুলা দিয়ে আটকানো আছে। কাঁচ নলের প্রান্তে তুলা ও আগার আগার নামক আঠালো জাতীয় পদার্থ রয়েছে যা শুধু ওই আয়নগুলোকে পাস হতে দেয় যেগুলা দ্রবণে প্রয়োজন। অর্থাৎ এখানে দুইটা টপিক নতুন চলে আসে, একটা হচ্ছে অসমোটিক প্রেসার আর অন্যটা হচ্ছে দ্রবণের চাপ। এই অসমোটিক চাপ এবং দ্রবণ চাপের পার্থক্যের ফলে এই এগার জাতীয় পদার্থটা শুধু ওই সকল আয়নকে পাস করতে দেয় যে সকল আয়ন দ্রবণের জন্য প্রযোজ্য। তো এটা নেক্সট টপিক, ওটা নিয়ে এখন আর বাড়বো না। তো যেটা আমাদের প্রয়োজন, এই কাঁচনলের মধ্যে কি থাকে, কাঁচনলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ নিই। এই তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে হতে পারে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং কি অ্যামোনিয়াম ক্লোরাইড এটসেট্রা। তুমি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করি। পটাশিয়াম ক্লোরাইড যেহেতু একটা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ এবং এই কাঁচনলের মধ্যে জলীয় দ্রবণ আছে, তো এটা বিশ্লেষিত হয়ে দুইটা আয়ন দিবে। কি আয়ন দেবে তুমি জানো, একটা হচ্ছে পটাশিয়াম আয়ন আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। লিখি চটপট করে, পটাশিয়াম আয়ন ক্লোরাইড জলীয় দ্রবণ একটা। এবার দেখো এখানে যে জিঙ্ক 2 প্লাসের আধিক্য বেড়ে গেছিল, এবার কি করবে, এই লবণ সেতুটা ঋণাত্মক আয়নটাকে সাপ্লাই দিবে, সাপ্লাই দিয়ে জিঙ্ক 2 প্লাসের আধিক্য কমাই দিবে। আর অন্যদিকে এখানে সালফেট আয়নের আধিক্য বেড়ে গেছিল, এবার সে পটাশিয়াম আয়নটাকে পাস করে সালফেট আয়নের ঘনমাত্রা কিংবা সালফেট আয়নের আধিক্যটা কমাই দিবে। তো এদিক জিঙ্ক আর ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করবে, দেখি জিঙ্ক 2 প্লাস প্লাস 2Cl মাইনাস যেহেতু দুইটা কি গঠন করবে, জিঙ্ক ক্লোরাইড। আর অন্যদিকে ওখানে কি হবে, পটাশিয়াম, দুইটা পটাশিয়াম একটা সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট গঠন করবে। তো দেখো অটোমেটিক্যালি কিন্তু এই লবণ শব্দটার ফলে এদিকে সালফেট আয়নের ঋণাত্মক ঘনমাত্রা কমে যাচ্ছে, মানে প্রশমিত হচ্ছে, আর এদিকে জিঙ্ক সালফেটে জিঙ্কের ঘনমাত্রা কিংবা তার যে আধিক্যর প্রভাব সেটা কমে যাচ্ছে। ফলে কি দ্রবণের যে পরিমাণ জিঙ্ক 2 প্লাস আয়ন আসতেছে ওই পরিমাণ ক্লোরাইন এই লবণ সেতু থেকে এসে তাকে প্রশমিত করতেছে। অন্যদিকে এদিকে যে পরিমাণ সালফেট আয়ন দ্রবণে থেকে যাচ্ছে ওই পরিমাণ সালফেট আয়নকে প্রশমিত করতে লবণ সেতু থেকে পটাশিয়াম আয়ন চলে আসতেছে। তো এর ফলে কি হচ্ছে, ইলেকট্রনের যে ফ্লোটা, ইলেকট্রন মূলত যাচ্ছিল না কেন, এখানে জিঙ্ক 2 প্লাসের আধিক্য বেড়ে গেছিল এই জন্য। তো এখন যেহেতু এই ক্লোরিনটা জিঙ্ক 2 প্লাসকে প্রশমিত করে দিল, তাহলে অবশ্যই এবার যে জিঙ্ক ধাতুটা দুটা ইলেকট্রন ত্যাগ করবে, অবশ্যই সে এখন এবার সে যেতে কোনো বাধা বিঘ্ন অনুভব করবে না, ফলে সে স্বাভাবিকভাবেই চলে যেতে পারে। এর ফলে ওর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ আমরা দেখতে পাবো। তো এখন দেখি এখানে জিঙ্ক 2 প্লাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড তো গঠন করলো ঠিকই, তো এখানে তো সালফেট আয়নটা থেকে যাচ্ছে। জিঙ্ক সালফেট দ্রবণের যতটুকু সালফেট আয়ন ছিল ওর পরিমাণ অপরিবর্তিত থাকতেছে, ফলে এটা ঋণাত্মক আধান যুক্ত হচ্ছে এই দ্রবণটা। আর অন্যদিকে দেখো কপার সালফেট দ্রবণে কপার 2 প্লাস আয়নটা জিঙ্ক কর্তৃক ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। আর আমরা ধাতু বন্ধনের নিয়ম অনুযায়ী কি জানি, যে দুইটা ধাতু পরস্পরের সংস্পর্শে আসলে তারা ধাতু বন্ধন গঠন করে ধাতুতে পরিণত হয়। তো এখানকার কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হচ্ছে এই কপারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এই যে এই প্রকারে এইভাবে আর কি জমা হচ্ছে। তো থাকতেছে কে, সালফেট। এই সালফেট তো পটাশিয়াম ক্লোরাইডে প্রশমিত হয়ে যাচ্ছে, নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তো থাকতেছে কে, মাত্রই কপার 2 প্লাস আয়নটা, কারণ এটা তো দ্রবণ থেকে প্রতিনিয়ত উৎপন্ন হয়ে চলেছে। তো এদিকে তাহলে অবশ্যই থাকতেছে কে, অবশ্যই মাত্র থাকতেছে কপার 2 প্লাস যার আয়ন ধনাত্মক। এই জন্যই মূলত গ্যালভানিক সেল, ভোল্টাইক সেল বা ডেনিয়েল সেলের অ্যানোডটা হয় ঋণাত্মক এবং কি ক্যাথোডটা হয় ধনাত্মক। আশা করি তুমি বুঝছো। আর হ্যাঁ, তুমি একটা কাজ করবা,
এই সম্পূর্ণ টপিকসটা আমি যা পড়াইলাম এবং যা লিখলাম সবকিছু তুমি নোট করে ফেলবা। আশা করি তুমি করছো। আর তাছাড়া তুমি ভিডিওটা একটু শর্ট করে দিতে পারো, কিংবা তুমি এর স্পিড ফিডব্যাক যে কমাইতে পারো বা বাড়াইতে পারো, লাইক দিস, তোমার যেটা ভালো মনে হয়। তো আশা করি গ্যালভানিক সেল এবং ভোল্টাইক সেল কিংবা ড্যানিয়েল সেল সম্বন্ধে তোমার যে ধারণা ছিল তা চেঞ্জ হয়েছে, এবং কি কেমিস্ট্রিতে এর কাজ কি তুমি তা অবশ্য। আর আশা করি তুমি কেমিস্ট্রিতে তোমার এই প্রসেসটা পড়লে ভালো লাগার কথা, কারণ এটা অনেক মজার প্রসেস এবং এটা আমার পড়াইতে ভালো লাগে, নিজে পড়তে ভালো লাগে। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। এভাবে তুমি আমাকে প্রশ্ন করতে থাকবা, আর আশা করি আমিও চেষ্টা করে যাবো তোমার প্রশ্নের সমাধান দিতে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকো।